বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি সব ভালোই আছো। আজকে আমরা এবিডিএ টেস্ট পেপারে 2021-22 27 নম্বর পেজ, যেখানে ম্যাথমেটিক্সের কোয়েশ্চেন 1, 2 অ্যান্ড 3 সলভ করব। তো চলো শুরু করা যাক। এটা হচ্ছে প্রথম প্রশ্ন, একের দাগে প্রথম প্রশ্ন। কোনো আসল এবং তার বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত 25:27 হলে বার্ষিক সুদের হার হবে 2%, 4%, 6%, 8%। দেখো, অঙ্কটা আমরা খুব সহজভাবেই করব। সবার প্রথমে আমাদের যেহেতু এখানে সুদের হার চেয়েছে, তো সুদের হার কাকে বলে এটা আমাদের জেনে নিতে হবে, ঠিক আছে? কারণ এখানে অঙ্কের কিন্তু এই তথ্যগুলো কিন্তু পাল্টে দিতেই পারে। তো সেই হিসাবে আমরা সবসময় কিন্তু উত্তর মুখস্থ রাখবো না। আমাদের এমসিকিউ মানে আমাদের কিছু হালকা করে হলেও একটু আমাদের ক্যালকুলেশন করে দেখিয়ে দিতে হবে পরীক্ষায়। শুধুমাত্র তুমি বন্ধুদের হেল্প নিয়ে এখানে যেটা সঠিক উত্তর সেটাতে টিক করে দিলে এটা কিন্তু ঠিক না। তোমাদেরও জানা উচিত যে উত্তরটা কিভাবে হবে। যদি জেনে নাও তাহলে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা কমে যায়। আর কেন বন্ধুদের উপর নির্ভর করে থাকবে? তোমার নিজের কিছু সেই ক্ষমতা থাকা দরকার, তুমি যাতে ম্যাথ করতে পারো, শিখতে পারো। সেই জন্যই আমি এখানে তোমাদের খুব সহজভাবে জিনিসটা বোঝাবো। দেখো, সুদের হার কাকে বলে? সুদের হার মানে হলো কোনো আসল বা মূলধনের উপর যত টাকা অতিরিক্ত মূল্য দিতে হয় সেটা হচ্ছে সুদ। এখন এই সুদ আসলের যত অংশ হবে তাকেই বলি আমরা সুদের হার। অর্থাৎ সুদের হারের অর্থ হলো সুদ বাই আসল। ওকে, সুদ বাই আসল, অর্থাৎ সুদ আসলের যত অংশ হয় সেটাই হলো সুদের হার। এখন সুদের হার সাধারণত আমরা কি করি? শতকরাতে বার করি। তাই যখন আমরা শতকরাতে বার করব তখন এখানে 100 দিয়ে গুণ করব, তাহলে এখানে কি আসবে? সুদের হারটা পার্সেন্টেজ বা শতকরাতে চলে আসবে। ওকে, এবার এখানে দেখো, এখানে কি বলেছে? বার্ষিক মানে 1 বছর। ওকে, এখানে বলছে আসল এবং তার বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত 25:27। সবৃদ্ধি মূল মানে হয় সুদ আসল। সুদ আসলের অর্থ হচ্ছে সুদ এবং আসলের সমষ্টি। তাহলে আমি এখানে ধরে নিচ্ছি যে সুদ আসল এখানে হচ্ছে 27x টাকা, আর আসল 25x টাকা। আসল হচ্ছে 25x টাকা। এবার সুদ কি করে পাবো? মাইনাস করলে পেয়ে যাবো। 27x থেকে 25x মাইনাস করলে, অর্থাৎ সুদ আসল থেকে আসল বাদ দিয়ে দেবো। তাহলে আমরা সুদ পেয়ে যাচ্ছি 27x মাইনাস 25x। তাহলে কত আসবে? 2x টাকা আসবে। এবার যেমনটা আমি এখানে বললাম, সুদের হারের এটা হচ্ছে সূত্র, ঠিক আছে? তাহলে সুদের হার, তাহলে আমরা কি লিখবো? সুদের হার এখানে কত হয়েছে? সুদ 1 বছরের সুদ হচ্ছে 2x টাকা, আর আসল হচ্ছে কত? 25x টাকা। এবার যেহেতু এখানে উত্তরগুলো শতকরাতে দেওয়া আছে, তাই আমি এখানে 100 দিয়ে গুণ করব। এখানে x আর x কেটে গেল, তাহলে 25 আর 100 কেটে গেলে কত হবে? 4। তাহলে 4 × 2 8, তাহলে 8%। তাহলে উত্তর পেয়ে গেলাম। এই প্রশ্নের সঠিক উত্তর ডি, 8%। পরের প্রশ্ন, 1-2। কোনো ব্যবসায় দুই ব্যক্তি x টাকা এবং y টাকা যথাক্রমে 9 মাস এবং 6 মাসের জন্য নিয়োজিত করলে তাদের লভ্যাংশের অনুপাত হবে 2x:3y, 3x:2y, x:y, 2y:5x। এবার দেখো, দুই ব্যক্তি আছে। তো প্রথম ব্যক্তি x টাকা 9 মাসের জন্য এবং দ্বিতীয় ব্যক্তি y টাকা 6 মাসের জন্য নিয়োজিত করেছে। এবং যেহেতু এখানে দুই ব্যক্তি ভিন্ন সময়ের জন্য টাকা নিয়োজিত করেছে, তাই এক্ষেত্রে আমরা লভ্যাংশ বার করতে গেলে আমাদের কি করতে হবে? প্রতি মাসের ভিত্তিতে কত টাকা নিয়োজিত করেছে সেটা আমাদের জানতে হবে। এখানে x টাকা 9 মাসের জন্য, কিন্তু যেহেতু এখানে ভিন্ন মাসের জন্য নিয়োজিত করেছে, তাই আমরা এখানে ধরে নেব যে x টাকা ওই ব্যক্তি 1 মাসে নিয়োজিত করে। তাহলে 9 মাসে কত নিয়োজিত করবে? তাহলে 9 মাসে নিয়োজিত করবে 9x টাকা। ওকে, 1 মাসে যদি x টাকা হয় তাহলে 9 মাসে হবে 9x টাকা। আর দ্বিতীয় ব্যক্তি y টাকা 1 মাস নিয়োজিত করবে, তাহলে 6 মাসে মোট কত টাকা নিয়োজিত করবে? 6y টাকা। এখন তাহলে তাদের মূলধনের অনুপাত কত? তাহলে দুই ব্যক্তির মূলধনের অনুপাত, দুই ব্যক্তির মূলধনের অনুপাত 9x:6y। এবার এখানে 3 দিয়ে ক্যান্সেল করো, 3x:6
2y। এবার মূলধনের অনুপাতেই দুই ব্যক্তি লভ্যাংশ নিয়ে নেবে, তাহলে লভ্যাংশের অনুপাত হবে 3x:2y। তাহলে এটাই হলো লভ্যাংশের অনুপাত। ওকে, লভ্যাংশের অনুপাত। তাহলে হয়ে গেল। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর 3x:2y অর্থাৎ বি উত্তরটা সঠিক হবে। পরের প্রশ্ন, 3x² - 4x + k = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল 5 হলে k এর মান কত? তাহলে এখানে যে সমীকরণটা দিয়েছে সেটা আমরা লিখে নিই। আর এই সমীকরণটিকে আমরা তুলনা করব ax² + bx + c = 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। ওকে, আর এটা আমরা তুলনা করছি বলে এরকম আমরা তিনটে চিহ্ন দেব। দেখো এখানে আমরা তাহলে তুলনা করে কি পাচ্ছি, a = 3, b = -4 আর c = k। আমাদের k এর মান বার করতে হবে। এখানে দিয়েছে বীজদ্বয়ের গুণফল। এবার দেখো বীজদ্বয়ের গুণফলের একটি সূত্র আছে, বীজদ্বয়ের গুণফল। তোমরা যখন শর্ট কোশ্চেন করবে তখন কিন্তু তোমাদের যত রকম সূত্র আছে সব সূত্রগুলো কিন্তু তোমাদের মুখস্থ থাকা উচিত। সূত্রগুলো মুখস্থ থাকলেই কিন্তু তোমরা অনেক অঙ্ক অনায়াসে করে আসতে পারবে। তো বীজদ্বয়ের গুণফলের সূত্র হচ্ছে c/a। ওকে, c/a। তাহলে c এর মান কত? এখানে k, আর এর মান কত? 3। এবার বীজদ্বয়ের গুণফল কত দিয়েছে? এই k/3, এটাই তো বীজদ্বয়ের গুণফল, আর এই বীজদ্বয়ের গুণফলটাই দিয়েছে দেখো কত? 5। তাহলে সমান সমান আমি 5 লিখতে পারবো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, k = 3 আর 5 গুণ হবে, এটা কোনাকুনি গুণ হবে অর্থাৎ বজ্র গুণ হবে 15। তাহলে k এর মান আমরা কি পেলাম? 15। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হলো? c, 50। পরের প্রশ্ন, ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান দৈর্ঘ্যের জ্যা AB এবং CD, অ্যাঙ্গেল AOB = 60 ডিগ্রি এবং বৃত্তটির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার হলে ত্রিভুজ COD এর ক্ষেত্রফল হবে। দেখো এরকম একটি বৃত্ত আছে। এখন এই বৃত্তের দুটো সমান দৈর্ঘ্যের জ্যা আছে, একটা জ্যা AB আর একটা জ্যা CD। তাহলে আমি এই বৃত্তের কেন্দ্রটাকে এখানে লিখছি, এখানে হচ্ছে O, আর ধরে নাও এরকম একটা জ্যা আছে আর এরকম একটা জ্যা আছে যার দৈর্ঘ্য সমান। আমি এই জ্যাটাকে বলে দিচ্ছি AB আর এই জ্যাটাকে ধরে নিচ্ছি CD। এখন বলছে AOB কোণটার মান 60 ডিগ্রি। তাহলে AOB কোণ অর্থাৎ এটাকে যুক্ত করতে হবে, তাহলে এই কোণটার মান 60 ডিগ্রি। আর এই বৃত্তটার ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। ব্যাসার্ধ মানে A থেকে O, এটা হচ্ছে ব্যাসার্ধ, আবার O থেকে B, এটাও ব্যাসার্ধ। ওকে, আচ্ছা। এবার দেখো বলেছে ত্রিভুজ COD এর ক্ষেত্রফল কত, মানে এখানে আমাদের এটা যুক্ত করে একটা ত্রিভুজ তৈরি করতে হবে। তাহলে CO আর OD আমরা যুক্ত করলাম, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে। এবার একটা জিনিস তোমরা দেখো, তোমরা জেনে রাখবে যে যেহেতু AB আর CD দুটো সমান দৈর্ঘ্যের জ্যা সবসময় বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, অর্থাৎ এই কোণটা 60 ডিগ্রি হলে এই কোণটাও 60 ডিগ্রি হবে। ওকে, তাহলে বৃত্তের সমান দৈর্ঘ্যের জ্যা বৃত্তের কেন্দ্রে সমান পরিমাপের কোণ উৎপন্ন করে। তাহলে এটা 60 ডিগ্রি হলো, এটা 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখবো AOB আর COD = 60 ডিগ্রি। তাহলে আমরা যুক্তিটা দেবো কি, সমান দৈর্ঘ্যের জ্যা বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এবার এতে কি হবে, এবার দেখো CO আর OD এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানকার ব্যাসার্ধর পরিমাপ যেহেতু দিয়ে দিয়েছে 6 সেন্টিমিটার, তাহলে এই পরিমাপটাও 6 হবে, এই পরিমাপটাও 6 হবে। এবার এটা যদি 60 ডিগ্রি হয় আর এই বাহুটার সাথে এই বাহুটা যদি সমান হয়, তাহলে আমরা জানি যেহেতু এই দুটো বাহু সমান তাহলে এই কোণ দুটোর মানও সমান হবে। ঠিক আছে, যেমন এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ত্রিভুজের আমরা এই বাহুটা সমান ধরে নিচ্ছি। তাহলে কোনো একটা ত্রিভুজ যদি সমদ্বিবাহু হয় তাহলে যে দুটো বাহু সমান তাদের বিপরীত কোণ দুটো সমান হবে। এই বাহুটা যদি A, এর পরিমাপ যদি A হয় তাহলে এই যে কোণটা আছে এই কোণের মান, আর এই বাহুটা যদি B হয় তাহলে এই কোণটার মান যে B,
তাহলে কি হবে, এদের মধ্যে কিরকম সম্পর্ক হবে, যদি a ইকুয়ালস টু বি হয়, যদি a বাহুটা আর b বাহুটা যদি সমান হয়, তাহলে b কোণটা আর a কোণটা সমান হবে। ওকে, a বাহুর বিপরীত কোণ a এবং b বাহুর বিপরীত কোণ এই দুটো পরস্পর সমান হবে। ওকে, a ইকুয়ালস টু b বা b ইকুয়ালস টু a। এবার এখানে যেহেতু এটা 6 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার, তাহলে দুটো বাহু সমান, তাহলে এই কোণটার সাথে এই কোণটা সমান হবে। এবার ভেবে দেখো, এই যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজের একটা কোণ তো 60 ডিগ্রি হয়ে গেছে, তাহলে বাকি দুটো কোণের যোগফল কত হবে, 120 ডিগ্রি হবে। কারণ একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি, তার মধ্যে 180 ডিগ্রি, তাহলে তার মধ্যে একটি কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে বাকি দুটো কোণের সমষ্টি কত হবে, 120 ডিগ্রি। তাহলে এবার এই দুটো কোণ মিলিয়ে 120 ডিগ্রি। এবার তার মধ্যে এই দুটো কোণ যদি পরস্পর সমান হয়, তাহলে প্রত্যেকটা কত হবে, 60 ডিগ্রি 60 ডিগ্রি করে হবে। তাহলে আমরা কি পেলাম, এই ত্রিভুজের প্রত্যেকটা কোণের মাপ 60 ডিগ্রি পেলাম। তাহলে এই ত্রিভুজটা এখন কি ত্রিভুজ হলো, সমবাহু ত্রিভুজ হয়ে গেল। ঠিক আছে, প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি 60 ডিগ্রি করে, তার মানে কি এই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখব OC ইকুয়ালস টু OD ইকুয়ালস টু 6 সেন্টিমিটার, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এবার আমরা লিখব অ্যাঙ্গেল ODC, মানে ODC এই কোণটা আর OCD এই কোণটা, এর প্রত্যেকটার মান হবে 180 ডিগ্রি থেকে প্রথমে 60 ডিগ্রি, এই 60 ডিগ্রিটা বাদ দেব, তাহলে এই দুটো কোণের সমষ্টি পাবো। তারপর তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে প্রত্যেকটা কোণের মান পেয়ে যাব 60 ডিগ্রি। ওকে, তার মানে অতএব ত্রিভুজ COD হলো সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। এবার সমবাহু ত্রিভুজ যদি হয়ে থাকে, তাহলে আমাদের এখন COD ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার। ওকে, এবার এখানে বাহু হচ্ছে OC বলো বা OD বলো বা CD, তাহলে এটাই হচ্ছে বাহু। তাহলে বাহুর পরিমাপ কত হচ্ছে এখানে 6, তাহলে 6 স্কোয়ার। এবার 6 স্কোয়ার মানে কত হয়, 6 স্কোয়ার মানে 36, তাই তো, 36 36, তাহলে 4 9 36, তাহলে 9√3। এবার এককটা দেখো এখানে কি আছে, 6 সেন্টিমিটার দিয়েছিল, তাহলে ক্ষেত্রফল যেহেতু তাই বর্গ সেন্টিমিটার হবে, সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার, তাহলে 9√3 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখানে উত্তরটা হবে A, 9√3 বর্গ সেন্টিমিটার। পরের প্রশ্ন 1V, A কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ R একক, B কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ক্যাপিটাল R একক, যেখানে ক্যাপিটাল R গ্রেটার দ্যান স্মল r, বৃত্ত দুটির কেবলমাত্র একটি সাধারণ স্পর্শক থাকবে, একটি সাধারণ স্পর্শক থাকবে। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে C, AB ইকুয়ালস টু ক্যাপিটাল R মাইনাস স্মল r। এখন এই প্রশ্নের উত্তর জানার জন্য, মানে ভালো করে বোঝার জন্য, তোমাদের কিন্তু আগে বুঝে নিতে হবে যে স্পর্শকটা কি হয়, আর স্পর্শকের সংখ্যা কিভাবে ব্যাসার্ধ এবং বৃত্ত দুটোর কেন্দ্রদ্বয়ের মধ্যে যে দূরত্ব তার উপর কিভাবে নির্ভর করে। তো এই বিষয়ে আমি তোমাদের সবার প্রথমে বলে দিই। দেখো এরকম যদি দুটো বৃত্ত হয়, ধরো না দুটো বৃত্ত আছে তোমার কাছে, তাহলে এইখানে আমি এইভাবে যে যুক্ত করলাম, এইটাকে বলবো আমরা সরল সাধারণ স্পর্শক। ওকে, সরল শব্দটা ব্যবহার করলাম, সরল সাধারণ স্পর্শক। তাহলে এইভাবে এইখানে আমি যদি যুক্ত করি, তাহলে এখানে আরো একটা আমি স্পর্শক পাবো, যেটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক। আর এইভাবে যদি আমি কোনো যুক্ত করি, তাহলে এইটাকে বলবো আমরা তির্যক সাধারণ স্পর্শক। সাধারণ মানে কি, এই বৃত্তেরও স্পর্শক আর এই বৃত্তেরই স্পর্শক, দুটো বৃত্তেরই স্পর্শক, তাই এটা সাধারণ স্পর্শক হলো। আর এটা তির্যক। ওকে, একইভাবে এইটা হলো তির্যক। তাহলে এখানে আমরা এই রকম ভাবে যদি দুটো বৃত্ত থাকে, তাহলে এখানে আমরা 4খানা স্পর্শক পাচ্ছি, আর সবই সাধারণ স্পর্শক, 4টে সাধারণ স্পর্শক পাচ্ছি। ঠিক আছে, তো আমি দেখো এখানে শর্ত লিখে দিচ্ছি। 1 নম্বর, এখানে আমি এই বৃত্তের কেন্দ্র ধরে নিচ্ছি C1, এই বৃত্তের কেন্দ্র C2। এই মানে এই প্রশ্নের ক্ষেত্রে দুটো বৃত্তের কেন্দ্র, একটা A ধরে নিয়েছি আর একটা B ধরে নিয়েছি, তো আমি এখানে C1 C2 ধরে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এবার এই বৃত্তের ব্যাসার্ধটা আমি ধরে নিচ্ছি স্মল r1, আর এই বৃত্তের ব্যাসার্ধটা ধরে নিচ্ছি স্মল r2। এবার দেখো C1 আর C2, মানে C1 থেকে C2 যদি আমি যুক্ত করি, C1 থেকে C2 যদি আমি যুক্ত করি, তাহলে C1 C2 মানে হচ্ছে বৃত্তদ্বয়ের
বৃত্ত দুটির কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব। তো এই কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি R1 এবং R2 এই দুটো ব্যাসার্ধের যোগফলের থেকে বড় হচ্ছে, তাই তো? বড় হচ্ছে। তো যদি বড় হয় তাহলে এখানে আমরা চারখানা সাধারণ স্পর্শক পাবো। চারখানা স্পর্শক দেখতেই পাচ্ছি, সবই সাধারণ স্পর্শক। তার মধ্যে দেখতে পাচ্ছি দুটো সাধারণ স্পর্শক, সরল সাধারণ স্পর্শক, আর দুটো তির্যক সাধারণ স্পর্শক। ঠিক আছে, তাহলে এখানে চারটে সাধারণ স্পর্শক পাচ্ছি, চারটি সাধারণ স্পর্শক, যার মধ্যে সাধারণ স্পর্শক, যার মধ্যে দুটো হলো সরল সাধারণ আর দুটো হলো তির্যক সাধারণ। ওকে, আচ্ছা, নাম্বার টু, যদি এমনটা হয় এই বৃত্তের কেন্দ্র C1, বৃত্তের কেন্দ্র C2, আর এই R1 আর R2, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। তাহলে আমরা এখানে ছবি থেকে কি বলতে পারছি, C1 C2 অর্থাৎ বৃত্ত দুটো কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্বটা এটা সমান হচ্ছে R1 প্লাস R2, তাই তো? যদি এমনটা হয় তাহলে এখানে আমরা কিন্তু তিনটে স্পর্শক পাবো, তিনটে সাধারণ স্পর্শক পাবো, এই একটা দুটো, আর দেখো এইভাবে, তাহলে তিনটে পাচ্ছি। তাহলে এটাকে আমরা তির্যক সাধারণ স্পর্শকের মধ্যে ফেলতে পারি, ঠিক আছে? আর এটা হচ্ছে, এই দুটো হচ্ছে সরল সাধারণ স্পর্শক। তাহলে এখানে তিনটি সাধারণ স্পর্শক পাবো আমরা, তিনটি সাধারণ স্পর্শক হচ্ছে। ওকে, তিনটে সাধারণ স্পর্শক, কিন্তু আমাদের এখানে প্রশ্নে কিন্তু বলেছে একটা সাধারণ স্পর্শক। তাহলে একটা সাধারণ স্পর্শক কখন পাবো দেখি, আমরা আস্তে আস্তে যাই, ধৈর্য ধরো। তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা শেয়ারও করো বন্ধুদের মধ্যে, তারাও এতে উপকৃত হবে, ঠিক আছে? তাই ভিডিওটা শেয়ার করে দিও, আর অবশ্যই লাইক করো। এবার দেখো, যদি এমনটা হয় যে এই রকম দুটো বৃত্ত এরকম ভাবে ছেদ করলো, ওকে, যেখানে এই বৃত্তের কেন্দ্র C1, এই বৃত্তের কেন্দ্র C2, তো আমি এটাকে যুক্ত করলাম, এখানে এটাকে আমি ধরে নিচ্ছি R1, আর এখান থেকে এতটা, এটা আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি, এখান থেকে এতটা আমি যুক্ত করলাম, এটা হচ্ছে R2, আর আমি এখানে ধরে নিচ্ছি R1 যদি R2 থেকে বড় হয়। ওকে, তাহলে এখানে আমরা কটা স্পর্শক পাবো, দেখো এখানে কিন্তু আমরা কিন্তু দুটো স্পর্শক পাবো, এই একটা আর এই একটা, দুটো, আর কিন্তু কোনো স্পর্শক পাবো না। আমি যদি এইভাবে স্পর্শক আঁকি এটা কিন্তু স্পর্শক হবে না, কেন? কারণ স্পর্শক সবসময় বৃত্তকে স্পর্শ করে যাবে, বৃত্তের ভিতর দিয়ে যাবে না। তো আমি যদি এখান থেকে এইভাবে যদি যুক্ত করি তাহলে ওই লাইনটা দুটো বৃত্তের ভিতর দিয়ে যাচ্ছে, তাহলে এটা স্পর্শক হবে না। তাহলে এখানে দুটো স্পর্শকই আঁকা সম্ভব হচ্ছে। তাহলে এটা কখন, দেখো C1 C2 এইটা যদি আমরা ছবিতে দেখতে পাচ্ছি R1 মাইনাস R2 থেকে বড়, কিন্তু R1 প্লাস R2 থেকে ছোট। ভালো করে খেয়াল করে দেখো, আমি যদি R1 এখান থেকে এতটা হচ্ছে R1, তাই তো? এখান থেকে এতটা R1, আর এখান থেকে এতটা হচ্ছে R2, তাহলে এই দুটোকে যোগ করলে আমরা যেটা পাবো সেটা অবশ্যই C1 C2 থেকে বেশি হচ্ছে, তাই না? ছবিতে ভালো করে দেখো, এটা দেখো, আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এটা ধরে নাও 5 সেন্টিমিটার, আর এই বৃত্তটা ব্যাসার্ধ ধরে নাও 7 সেন্টিমিটার। তাহলে এটা 5 এখান থেকে এতটা, আর এইখান থেকে মানে 5 এখান থেকে এতটা, আর এখান থেকে এতটা 7, ঠিক আছে? 7। তাহলে বৃত্ত দুটো কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? এটা 5 হলো, আর তার মধ্যে দেখো এইটা আমি বলছি 7 বলছি। এবার তুমি ভালো করে ছবিতে দেখো যে 5 আর 7 যোগ করলে তো 12 হয়, ঠিক আছে? 12 হয়, কিন্তু এই দূরত্বটা কি 12? এই দূরত্বটা 12 না, 12 তো হতেই পারে না, কারণ এইখান থেকে এতটা দূরত্ব 5, আর এইখান থেকে এতটা দূরত্ব হচ্ছে 7, তাহলে মাঝখানে যে এতটা দূরত্ব, এই এতটা দূরত্ব গেল কোথায়? সুতরাং এখানে অবশ্যই R1 এবং R2 যে বিয়োগফলটা সেটা C1 C2 থেকে বড় হচ্ছে। যেমন এখানে বিয়োগ করলে কত আছে, 7 - 5 2, তাহলে 2 সবসময় এই দুটো বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব থেকে কিন্তু ছোট হবে। তাই এখানে C1 C2 দূরত্বটা R1 মাইনাস R2 থেকে বড়, এবং R1 প্লাস R2 থেকে মানে ব্যাসার্ধদ্বয়ের যোগফল থেকে কিন্তু C1 C2 এটা হচ্ছে কম হবে। যদি এমনটা হয় তাহলে এখানে কটা স্পর্শক হচ্ছে? দুটো সাধারণ স্পর্শক হচ্ছে। সাধারণটা আমি পুরোপুরি লিখছি না, তোমরা লিখে নেবে, দুটো সাধারণ স্পর্শক হচ্ছে। আর এরপরে নাম্বার 4, যদি এমন হয়
যে একটা বৃত্ত এরকম আছে যার ব্যাসার্ধ হচ্ছে R1, এটা C1 কেন্দ্র, আর একটা বৃত্ত এইভাবে স্পর্শ করেছে, হ্যাঁ, একে স্পর্শ করেছে, অন্তঃস্থভাবে স্পর্শ করেছে, আর এই বৃত্তের কেন্দ্র C2, আর এই দূরত্বটা কি R2। তাহলে এখানে তুমি দেখো C1 C2 এই দূরত্বটা কি করে পাবো, এই দূরত্বটা আমরা কি করে পাবো, এই দূরত্বটা দেখো C1 মানে এইখান থেকে যদি এই এতটা দূরত্ব যদি আমি বাদ দিয়ে দিই তবে C1 C2 পাবো। তার মানে C1 C2 এখানে কি হচ্ছে, R1 মাইনাস R2 সমান হচ্ছে, তাই না? এটা হচ্ছে এইখান থেকে এতটা হচ্ছে R1, আর এইখান থেকে এতটা হচ্ছে R2। তাহলে পুরোটা থেকে যদি এইটুকুনি বাদ দিই তাহলে তো আমি এইটুকুনি পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে এখানে C1 C2 হচ্ছে R1 মাইনাস R2, আর এখানে কটা স্পর্শক পাবো, দেখো এখানে কিন্তু একটা স্পর্শক পাবো, এখানে একটা স্পর্শক, তাই তো? তাহলে এখানে কটা স্পর্শক আছে, একটি সাধারণ স্পর্শক, সাধারণ স্পর্শক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হলো, এই প্রশ্নের সঠিক উত্তর সি। এবি মানে বৃত্ত দুটো কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, যেখানে ক্যাপিটাল আর হচ্ছে যে বৃত্তটার ব্যাসার্ধ বড় সে বৃত্তটার ব্যাসার্ধ, আর আরটা হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ দ্বয়ের বিয়োগফল যখন কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্বের সমান হবে তখন সেখানে একটা সাধারণ স্পর্শক থাকবে। ওকে, চলো তাহলে এরপরে আমরা পরের প্রশ্নে যাই। 1vi দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:9 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? দেখো এই প্রশ্ন উত্তর খুবই সহজ, 1:27 হবে। এখন কি করে, আমি একটু তোমাদের শর্টকাট ট্রিক বলে দিই, তারপর তো আমি পুরোটা করে দেবই। শর্টকাট ট্রিকটা এরকম, যখন ক্ষেত্রফল বলবে তখন এইটাকে বর্গমূল করবে। একের বর্গমূল কত হবে, একের বর্গমূল হবে 1, আর √9 মানে 9 বর্গমূল কত হবে 3। তাহলে এবার গোলকের ক্ষেত্রফল বলো বা গোলকের আয়তন বলো কার উপর নির্ভর করে, ব্যাসার্ধের উপর নির্ভর করে, কারণ গোলকের ক্ষেত্রফলের সূত্র কি 4πr²। তাহলে এখানে 4π এটা তো ধ্রুবক, ঠিক আছে, ধ্রুবক, তাহলে r এর উপর নির্ভর করছে, r পাল্টে গেলেই কিন্তু ক্ষেত্রফল পাল্টে যাবে, তাই তো? তাহলে r এর উপর নির্ভর করছে, সুতরাং আমরা যখন বর্গমূল করব তখন যে অনুপাতটা পাবো সেটা হচ্ছে r পাবো। ওকে, r পাবো মানে দুটো গোলকের ব্যাসার্ধের অনুপাত পাবো। এবার আয়তন মানে ভি, ভলিউম, এটা হচ্ছে 4/3πr³। তাহলে ভলিউম বার করতে গেলে বা আয়তন বার করতে গেলে আর এর কিউব করতে হবে, মানে ব্যাসার্ধর কিউব করতে হবে। তাহলে এখানে তুমি যদি হোল কিউব করে দাও, তাহলে কত হবে, এটা 1 এর কিউব ইজ টু 3 কিউব, রাইট? তাহলে কত হলো 1:27। তাহলে এই প্রশ্ন উত্তর 1:27। এটা কিন্তু শর্টকাট ট্রিক, আমি তোমাদের বলে দিলাম। কিন্তু এখানে আমরা করব কি করে, দেখো আমরা অনেকটা এইভাবেই করব। তাহলে সর্বপ্রথম এখানে দুটো গোলকের ক্ষেত্রফল আমি ধরে নিচ্ছি a1, আর একটা ধরে নিচ্ছি a2। তাহলে a1:a2 কত দিয়েছে 1:9। এবার a1 কত হয়, ক্ষেত্রফলের সূত্র কি 4πr²। একটা গোলকের ব্যাসার্ধ r1 ধরে নিচ্ছি, আর একটা গোলকের ব্যাসার্ধ ধরে নিচ্ছি r2। তাহলে 4πr²² = 1:9, ঠিক আছে? তাহলে r1 r2 এটা কি, গোলক দুটির ব্যাসার্ধ। ওকে, আচ্ছা, এখান থেকে 4π ক্যান্সেল হয়ে গেল, তাহলে r1² = r2² = 1² = 3²। এবার দেখো সব দিকে স্কোয়ার আছে, তাহলে আমরা স্কোয়ারগুলো লিখবো না, তাহলে কত হবে r1 = r2 = 1:3। এবার আমরা আবার কি করব, এই r1টাকে আমরা ঘন করব, ঠিক আছে, মানে কিউব করব, r2টাকেও আমরা কিউব করব, তাহলে এই দিকের নাম্বারটাও কিউব হয়ে যাবে। এটা কিউব করলাম কেন, কারণ আয়তনের সূত্রে কি হয়, আয়তনের সূত্র হচ্ছে 4/3πr³ মানে ব্যাসার্ধের কিউব। এই জন্য আমাদের আয়তনের যেহেতু অনুপাত চেয়েছে তাই আমরা এখানে r এর কিউব করব, তাহলে এইদিকেও কিউব করতে হবে। তাহলে আমরা এবার কি করব, এইদিকে আমরা এই r1 এর সাথে আমরা কি করব 4/3π গুণ করব। ওকে, 4/3π গুণ করব, তাহলে এদিকেও 4/3π গুণ করব। দেখো 4/3π যদি এটা থাকতো তাহলে আমরা তো কেটে দিয়ে এটাই তো পেতাম, তাহলে আমরা এখানে এরকম করতে পারি। আর এখানে কত হচ্ছে 1:27 পাচ্ছি। এবার এইটা প্রথম গোলকটার আয়তন, এটা দ্বিতীয় গোলকটার আয়তন, তাহলে আমরা কি পেলাম 1:27। তাহলে আয়তনের অনুপাত পেলাম 1:27। তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর বি, 1:27।
দুয়ের দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। দেখো প্রথম প্রশ্ন বলা হচ্ছে বার্ষিক x% হার সরল সুদে 120 টাকার 10 মাসের সুদ ড্যাশ টাকা, মানে অর্থাৎ সুদ আমাদের বার করতে হবে। তো সুদ ইকুয়ালস টু আমরা কি জানি, সুদ মানে আমরা জানি আসল ইন্টু সময়, আর সময়টা অবশ্যই সেটা বছরে হবে, হ্যাঁ, ইন্টু সুদের হার, বার্ষিক সুদের হার ডিভাইডেড বাই 100। তাহলে এখানে আসল কত, 120 টাকা, তাহলে 120 গুণ সময়টা আমাদের বছরে বসাতে হবে, কিন্তু এখানে বলেছে 10 মাস, তাহলে 10 মাস মানে কত বছর, তাহলে 10 মাস মানে হচ্ছে 10/12 বছর। ওকে, মাস থেকে বছর আনতে গেলে আমরা মাসের সংখ্যাটাকে 12 দিয়ে ভাগ করব, তাহলে আমরা পেয়ে যাব বছর। তাহলে এখানে লিখবো 10 ডিভাইডেড বাই 12 ইন্টু সুদের হার, সুদের হার এখানে দিয়ে দিচ্ছি x%, তাহলে x লিখবো, আর পার্সেন্টেজের অর্থ এখানে ডিভাইডেড বাই 100 হবে, সেই 100টাই কিন্তু আমরা এখানে সূত্রতে লিখি, আবার অতিরিক্ত এখানে 100 লিখবে না, ঠিক আছে। এবার এখানে কি হলো, 0 আর এই 0, এই দুটো 0 এখানকার 0 0 সাথে ক্যান্সেল হয়ে গেল, 12 আর 12 কেটে গেল, তাহলে আমরা কি পেলাম, সুদ ইকুয়ালস টু x টাকা। তাহলে এখানে কত হবে, শূন্যস্থানের জায়গায় আমরা লিখবো x, তাহলে এই প্রশ্নের উত্তর x। পরের প্রশ্ন, x ভেদ সরল, এখানে আছে ভেদের চিহ্ন, এটা 1/y, মানে x আর y এর মধ্যে ব্যস্তভেদ সম্পর্ক আছে, x y এর সাথে ব্যস্তভেদে পরিবর্তিত হয় হলে x প্লাস y এর মান ক্ষুদ্রতম হবে যখন, দেখো x প্লাস y এর ক্ষুদ্রতম মান কিন্তু জিজ্ঞাসা করেনি, x প্লাস y এর মান ক্ষুদ্রতম কখন হবে সেই শর্তটা আমাদের এখানে জিজ্ঞাসা করেছে। তাহলে অঙ্কটা আমরা এখানে দেখে নিই কিভাবে হবে। দেখো আমরা এখানে যেটা দিয়েছে সেটাকে ফার্স্টে লিখি, x ভেদ 1/y, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, x ইকুয়ালস টু, আমরা এখানে একটা ভেদ ধ্রুবক ধরে নেব k, তাহলে k ইন্টু 1/y, k এখানে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, এইবার আমরা এখান থেকে কি পাচ্ছি, এক্স ওয়াই ইকুয়ালস টু পাচ্ছি কে। আচ্ছা, এটা এতটা রেখে দাও, এক্স ওয়াই ইকুয়ালস টু কে। এবার আমরা কি করব, এক্স প্লাস, যেখানে যেহেতু এখানে বলে দিয়েছি এক্স প্লাস ওয়াই এর মান ক্ষুদ্রতম হবে যখন, তাহলে আমরা এখানে দেখব এক্স প্লাস ওয়াই এর মান কখন ক্ষুদ্রতম হবে, তাহলে সেটার জন্য আমরা কি করব, এখানে লিখব এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু, আমরা এক্স কে দেখো তো এইভাবে লিখতে পারি নাকি, রুট এক্স এর হোল স্কোয়ার, দেখো লিখতে পারি, যেমন 2 ইকুয়ালস টু, আমরা 2 কে এইভাবে লিখতে পারি, 2 এর রুট 2 এর হোল স্কোয়ার, রুটের হোল স্কোয়ার মানে কত হয়, রুট 2 মানে হচ্ছে 2 এর পাওয়ার হাফ, ঠিক আছে, তা 2 এর পাওয়ার হাফের আবার পাওয়ার 2, তাহলে এখানকার 2 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত আসলো, 2 আসলো, তার মানে রুট 2 এর হোল স্কোয়ার মানে কিন্তু 2। একইভাবে তাহলে x ইকুয়ালস টু কি লিখতে পারি, রুট এক্স এর হোল স্কোয়ার, ঠিক আছে, তাহলে এটাকে এইভাবে লেখা যায়। একইভাবে ওয়াইটাকে আমরা লিখতে পারি রুট ওয়াই এর হোল স্কোয়ার। নেক্সট স্টেপে আমরা কি করব, এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলে দেবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3টে সূত্র হয়, তাহলে আমরা এখানে যে সূত্রটা ফেলবো সেটা হচ্ছে এরকম, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। যখন ক্ষুদ্রতম মান বার করার কোনো প্রশ্ন থাকবে সেক্ষেত্রে আমরা কিন্তু এই সূত্রটাতেই ফেলবো, তাহলে এখানে লিখবো রুট এক্স মাইনাস রুট ওয়াই, এটাকে ধরে নাও এ, এটাকে ধরে নাও বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2a ইন্টু বি। নেক্সট স্টেপে এবার দেখো, এই এক্স প্লাস ওয়াই এর অর্থ কি, রুট এক্স মাইনাস রুট ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2 রুট এক্স ওয়াই, ঠিক আছে, রুট এক্স ইন্টু রুট ওয়াই। এখন এই রুট এক্স মাইনাস রুট ওয়াই এইটা কখন ক্ষুদ্রতম হবে, যখন রুট এক্স আর রুট ওয়াই যখন সমান হবে। দেখো এখানে তুমি যদি রুট এক্স যদি রুট ওয়াই এর থেকে ছোট কোনো মান নাও, যেমন ধরো না রুট এক্স এর মান 2 আর রুট ওয়াই এর মান হচ্ছে 5, তাহলে বিয়োগ করো, তাহলে কি পাবে, আমরা ক্ষুদ্রতম বার করতে চাইছি, তার মানে এই মানটাকে ছোট করব, ঠিক আছে, কখন মানে কতটা ছোট হতে পারে, তাহলে এটাকে করার চেষ্টা করি। দেখো আমি এটা মান ধরে নিলাম, তাহলে কত আসলো, -3 হোল স্কোয়ার, তার মানে 9, ঠিক আছে, তাহলে ঋণাত্মক তো থাকবে না, ধনাত্মক হয়ে যাবে। এবার যদি তুমি মনে করো যে না রুট ওয়াই বড় না নিয়ে রুট এক্সটাকে বড় নেবো, তাহলে রুট এক্সটাকে বড় নাও, অর্থাৎ রুট ওয়াই থেকে, এবার রুট এক্সটাকে তুমি 5 নাও আর রুট ওয়াইটাকে 2 নাও, তাহলে বিয়োগ করো, হোল স্কোয়ার করো, তাহলে কত হচ্ছে 3 স্কোয়ার, এখানেও 9, অর্থাৎ এই মানটা কখনোই ঋণাত্মক আসছে না, ঋণাত্মক আসলে তবেই তো এই মানটার থেকে এই মানটাকে বিয়োগ করলে আমরা মানটা কম পাবো, কিন্তু এটা সম্ভব হবে না, কারণ এই মানটা তো কখনো ঋণাত্মক আসছেই না, এই মানটা ঋণাত্মক পাবোই না, কারণ এখানে পাওয়ার কত আছে, স্কোয়ার আছে, তাহলে
ঋণাত্মক যদি না পাই তাহলে শূন্য তো পেতে পারি। যখন রুট এক্স আর রুট ওয়াই দুটোই যদি সমান হবে তখন তো এটা শূন্য হবে। তাহলে শূন্যটাই হচ্ছে এর মান, যদি শূন্য হয়, যদি শূন্য হয়ে যায় তাহলেই এক্স প্লাস ওয়াই এর মানটা ক্ষুদ্রতম হবে। তাহলে আমরা এখানে একটা শর্ত পেয়ে গেলাম। আপাতত কি বলতে পারি, যে রুট এক্স আর রুট ওয়াই যদি সমান হয় তখনই এক্স প্লাস ওয়াই ক্ষুদ্রতম হবে। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান ক্ষুদ্রতম হবে যদি রুট এক্স ইকুয়ালস টু রুট ওয়াই হয়। এবার রুট এক্স ইকুয়ালস টু রুট ওয়াই হওয়ার মানে কি, এর মানে হলো এক্স ইকুয়ালস টু ওয়াই। ওকে, ঠিক আছে, এক্স ওয়াই এই দুটো সমান। এবার আমাদের এই যে 1 নম্বর সমীকরণ মার্কিং করে দিলাম, এক্স ওয়াই ইকুয়ালস টু কে। তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা বার করে নিই। দেখো আমরা পেয়েছিলাম, আমরা এখান থেকেও লিখতে পারি অথবা এখান থেকেও লিখতে পারি এক্স ইকুয়ালস টু কে ইন্টু 1/y। তাহলে এখানে আমরা ধরো আমরা এইটাই লিখছি, এক্স ইকুয়ালস টু কে ইন্টু 1/y। এবার আমরা এখানে কি করব, এই ওয়াই এর জায়গায় এক্স লিখে দেবো। ঠিক আছে, তাহলে ওয়াই এর জায়গায় এক্স লিখে দিলাম। তাহলে আমরা কি পেলাম, তাহলে এখান থেকে আমরা পেলাম এক্স এর সাথে এক্স গুণ হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কে পাচ্ছি। তাহলে এক্স ইকুয়ালস টু কি পাচ্ছি, প্লাস মাইনাস রুট কে। ওকে, স্কোয়ারটা তুলে এখানে মানটার বর্গমূল হয়ে যাবে, আর একটা প্লাস মাইনাস দেবে। তাহলে এক্স এর মান যদি প্লাস মাইনাস রুট কে হয় তাহলে ওয়াই এর মানটাও হবে প্লাস মাইনাস রুট কে, কারণ এক্স আর ওয়াই দুটো সমান। তাহলে আমরা কি পেলাম, শর্তটা পেয়ে গেলাম। তাহলে এক্স রুট এক্স ইকুয়ালস টু রুট ওয়াই, অর্থাৎ এক্স ইকুয়ালস টু ওয়াই হলে এক্স প্লাস ওয়াই এর মান ক্ষুদ্রতম হবে। আর এক্স ইকুয়ালস টু ওয়াই হওয়ার অর্থ কি, এক্স আর ওয়াই দুটোরই মান প্লাস মাইনাস রুট কে হবে। ঠিক আছে, যেখানে এই কেটা হচ্ছে ভেদ ধ্রুবক, হ্যাঁ, অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। আর এই রুট কে এটাকেও আমি আরেকটা ধ্রুবক ধরে নিতে পারি। যেহেতু তোমরা ভেদের অঙ্ক করেছো, তোমরা জানো একটা কোনো ধ্রুবককে আমরা অন্যরকম ভাবে প্রকাশ করতে পারি। যেমন কে যদি একটা ধ্রুবক হয় তাহলে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটাও একটা ধ্রুবক। আর এই ধ্রুবকটাকে আমরা একটা ছোট ধ্রুবক সি ধরে নিতে পারি, তাই না? এটা তো একটা ধ্রুবক, তাহলে এটাকে আমরা ধরে নিতে পারি সি। সুতরাং রুট কেটাকেও আমরা একটা প্লাস মাইনাস রুট কেটাকেও একটা ধ্রুবক ধরে নিতে পারি। তাহলে এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু, আমরা তখন রুট কে প্লাস মাইনাস রুট কে না ধরে আমরা এখানে লিখে দেবো যে ধ্রুবক বা ভেদ ধ্রুবক। ওকে, তাহলে আমরা কি পেলাম, আমরা শর্ত পেলাম যে এক্স এবং ওয়াই এর মান কি হবে, ধ্রুবকের সমান হবে। তাহলে মান ক্ষুদ্রতম হবে যখন যখন এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু ধ্রুবক হয়, ভেদ ধ্রুবক, হ্যাঁ, ভেদ ধ্রুবক, যখন ভেদ ধ্রুবক হবে। পরের প্রশ্ন, দুটি দ্বিঘাত করণীর যোগফল এবং গুণফল একটি মূলদ সংখ্যা। দুটি দ্বিঘাত করণীর যোগফল এবং গুণফল একটি মূলদ সংখ্যা হলে করণীদ্বয় পরস্পর কি হবে, অনুবন্ধী করণী হবে। এটা অনুবন্ধী করণীর কিন্তু সংজ্ঞা। অনুবন্ধী করণী যদি কাকে বলে, তাহলে এটাই হবে উত্তর। দুটো দ্বিঘাত করণী, তো দুটো দ্বিঘাত করণীর যোগফল আর গুণফল এটা মূলদ সংখ্যা হতে হবে। মূলদ সংখ্যা মানে যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি, যেখানে কিউ এর মান 0 নয়, এইরকম সংখ্যাকেই আমরা বলবো মূলদ সংখ্যা। আর পি আর কিউ এখানে কি, পি আর কিউ এখানে হচ্ছে পূর্ণ সংখ্যা। ওকে, পি আর কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু কিউ হচ্ছে 0 নয় এমন কোনো সংখ্যা। যেমন এখানে আমরা দুটো দ্বিঘাত করণী ধরে নিই, 2 প্লাস রুট 3 এটা একটা দ্বিঘাত করণী, আর এটারই একটা অনুবন্ধী করণী নিয়ে নিচ্ছি 2 মাইনাস রুট 3। 2 প্লাস রুট 3 আর 2 মাইনাস রুট 3, এই দুটো করণী পরস্পর অনুবন্ধী করণী, মানে এই করণীটার অনুবন্ধী করণী এটা, আর এই করণীটার অনুবন্ধী করণী এইটা। এখন এটা অনুবন্ধী করণী, এই করণীটা যদি দিয়ে দেওয়া থাকে তার অনুবন্ধী করণী এটা হবে। কেন হবে, তাহলে তার জন্য কি শর্ত, অনুবন্ধী করণী হতে গেলে কি হতে হবে, করণীর যোগফল আর গুণফলটা মূলদ সংখ্যা হতে হবে। ঠিক আছে, মূলদ সংখ্যার উদাহরণ যেমন 2, 3, 5, -4, এইরকম, এই সংখ্যাগুলোকে আমরা বলি মূলদ সংখ্যা, বা 2/4 এইরকম কোনো সংখ্যা। তাহলে এখানে আমরা করে দেখি, এই দুটো সংখ্যাকে যোগ করে দেখি মূলদ সংখ্যা আসছে নাকি। দেখো রুট 3 কেটে গেল, তাহলে কত আসবে, 4। ঠিক আছে, তাহলে এইটা আমি কি পেয়ে গেলাম, এটা একটা মূলদ সংখ্যা। আবার যদি গুণ করে দেখি কি আসে, তাহলে 2 প্লাস রুট 3 সাথে 2 মাইনাস রুট 3 গুণ করি, তাহলে আমরা কি পাচ্ছি, 2 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার। এটা এ ধরো, এটাকে বি ধরো, তাহলে কি আছে, এ প্লাস বি, তাহলে এটা কি আছে, এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির কি সূত্র হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, অর্থাৎ 2 এর স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার। 2 এর স্কোয়ার মানে 4 আর রুট 3 স্কোয়ার মানে 3, তাহলে কত হলো 1। তাহলে 1টা হচ্ছে মূলদ সংখ্যা, 4টাও মূলদ সংখ্যা। তার মানে যোগফলও মূলদ পেলাম আর গুণফলও মূলদ পেলাম। এটা কখন, যখন কোনো একটা দ্বিঘাত করণীর অনুবন্ধী করণী তার সাথে যখন যোগ করলাম এবং গুণ করলাম, দুটো ক্ষেত্রেই আমরা মূলদ পেলাম। তাহলে এই দুটো শর্তই যখন
দুটোই শর্তই যখন এখানে প্রযোজ্য হবে তখনই কিন্তু একটা করণী মানে করণীদ্বয়কে আমরা বলবো অনুবন্ধীকরণী। ঠিক আছে, ধরো যোগফল মূলদ আসলো কিন্তু গুণফল আসলো না, তাহলে কিন্তু অনুবন্ধীকরণই হবে না, বা গুণফল মূলদ সংখ্যা আসলো কিন্তু যোগফল আসলো না, তাহলে কিন্তু অনুবন্ধীকরণই হবে না। দুটো শর্তই কিন্তু হতে হবে, ঠিক হতে হবে, যোগফলও মূলদ হতে হবে, গুণফলও মূলদ হতে হবে। ঠিক আছে, তবেই আমরা করণীদ্বয়কে পরস্পর বলবো অনুবন্ধীকরণী। আর একটা জিনিস জেনে রাখো, এই রকম ভাবে যদি আমরা কোনো দ্বিঘাত করণীকে যদি লিখি, যেমন ধরে নাও √3 + √2, তাহলে এই করণীর কিন্তু কখনোই আমরা অনুবন্ধীকরণই পাবো না। দুটো সংখ্যাই যখন বর্গমূলের ভেতরে থাকবে তখন এই ধরনের সংখ্যার কোনো অনুবন্ধীকরণই হয় না। ঠিক আছে, একটা সংখ্যা এরকম বর্গমূল ছাড়া থাকবে, ঠিক আছে, আর একটা সংখ্যা বর্গমূলের ভেতরে থাকবে, তখনই কিন্তু এই রকম মিশ্র দ্বিঘাত করণীর তখনই আমরা অনুবন্ধীকরণই পাবো। আর সেটার জন্য আমাদের কি করতে হবে, বর্গমূলের ভেতরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার আগে যে চিহ্নটা আছে সেটা পাল্টে দিলেই আমরা অনুবন্ধীকরণই পেয়ে যাবো। তাহলে এই ক্ষেত্রে অনুবন্ধীকরণই হবে 2 - √3। আর একটা ধরুন √7 - 4 আছে, তাহলে এর অনুবন্ধীকরণই কত হবে, -√7 - 4। ওকে, শুধুমাত্র করণীর আগের যে চিহ্ন আছে সেই সংখ্যাটার চিহ্ন পাল্টে দিতে হবে, তবেই তুমি অনুবন্ধীকরণই পেয়ে যাবে। আর এইরকম সংখ্যার অনুবন্ধীকরণই হয় না। পরের প্রশ্ন, একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরস্পর তিনটি কোণের অনুপাত 1:2:5 হলে চতুর্থ কোণটির মান কত হবে। দেখো, বৃত্তস্থ চতুর্ভুজ মানে হলো বৃত্তের ভিতরে চতুর্ভুজ। এবার বৃত্তের ভিতরে চতুর্ভুজ মানে তো অনেক রকম ভাবেই হতে পারে, কিন্তু এমন চতুর্ভুজ যার চারটে শীর্ষবিন্দু বৃত্তের উপরে হবে এরকম কিন্তু না। একটা চতুর্ভুজ ধরো আমি এরকম করে আঁকলাম, তাহলে এটা কিন্তু বৃত্তস্থ হলো না, কারণ এই দুটো বিন্দু বৃত্তের উপরে আছে কিন্তু এই দুটো বিন্দু তো নেই, তাহলে এটা বৃত্তস্থ হলো না। বৃত্তস্থ হতে গেলে চারটে শীর্ষবিন্দুই, চতুর্ভুজের চারটে শীর্ষবিন্দু বৃত্তের উপরে অবস্থিত হতে হবে। এবং এই ধরনের বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল সবসময় 180 ডিগ্রি হয়। যেমন ধরে নাও এ কোণ, এটা বি কোণ, এটা সি কোণ, এটা ডি কোণ, তাহলে এ আর সি এই দুটো কোণের যোগফল 180 হবে, আবার বি কোণ আর ডি কোণের যোগফলও 180 ডিগ্রি হবে, অর্থাৎ দুই সমকোণ হবে বা সরল কোণ হবে। এখন এখানে বলেছে পরপর তিনটে কোণ, পরপর তিনটে কোণের অনুপাত, তাহলে আমরা ধরি প্রথম কোণটা x, দ্বিতীয় কোণটা 2x, তৃতীয় কোণটা 5x। তাহলে এখানে পরপর আমরা দুটো বিপরীত, এখানে দেখতে পাচ্ছি x আর 5x এই দুটো পরস্পর বিপরীত কোণ, তাহলে আমরা লিখতেই পারি x + 5x = কত, 180 ডিগ্রি। এখানে লিখে দেবে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক হয়। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটির যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে এখান থেকে তুমি x পেয়ে যাচ্ছ, তাহলে এখানে কত, 6x = 180 ডিগ্রি। ওকে, তাহলে এখান থেকে পাচ্ছ 6 আর 180 কেটে দাও কত হচ্ছে, 30 ডিগ্রি। তাহলে x = 30 পাচ্ছ। তাহলে x যদি 30 হয় তাহলে এই কোণটা কত সেটা বার করে নাও। এটা বেরিয়ে গেলেই 180 থেকে এই কোণটার মান বিয়োগ করলেই আমি পেয়ে যাব ডি কোণটা, কারণ বি আর ডির যোগফল তো 180 ডিগ্রি হবে, তাই না? তাহলে বি কোণটার মান কত, তাহলে বি কোণটার মান হচ্ছে 2 × 30 ডিগ্রি মানে 60 ডিগ্রি। তাহলে বি কোণের মান যদি 60 ডিগ্রি হয় তাহলে 180 থেকে 60 ডিগ্রি বাদ দিলে আমরা পাই 120 ডিগ্রি। তাহলে এই কোণটার মান হয়ে গেল 120 ডিগ্রি। তাহলে ডি কোণটা কত হবে, ডি কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস বি কোণ, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি অর্থাৎ 120 ডিগ্রি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটা কি হলো, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা করছি, তাহলে কত উত্তর আসলো, 120 ডিগ্রি। পরের প্রশ্ন, সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি ড্যাশ বিন্দু দিয়ে যাবে। দেখো ব্যাপারটা বুঝে নাও, যদি আমরা এই রকম একটি সমকোণী ত্রিভুজ আঁকি, তোমরা যদি সমকোণী ত্রিভুজের যদি পরিবৃত্ত আঁকো না, তাহলে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, সমকোণী ত্রিভুজে যদি পরিবৃত্ত অঙ্কন করো তাহলে দেখবে এই যে বৃত্তটা আঁকছো, তুমি পরিবৃত্ত আঁকছো, সেই পরিবৃত্তের কেন্দ্র কিন্তু এই সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু হবে। এই ত্রিভুজের কেন্দ্রটা সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দু হবে, ঠিক আছে? এটা ধরনের বৃত্তের কেন্দ্র। তাহলে এখানে বলছে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে, তাহলে এইটাকে যদি আমরা ব্যাস করে যদি বৃত্ত আঁকি তাহলে এরকম বৃত্তটা হবে। আর এই বৃত্তটা সবসময় এই সমকোণী ত্রিভুজে যে বিন্দুতে 90 ডিগ্রি আছে সেই বিন্দু দিয়ে কিন্তু অতিক্রম করবে, ঠিক আছে?
এই দুটো বিন্দু দিয়ে তো অতিক্রম করছেই, কারণ এইটাকে ব্যাস করে তুমি বৃত্ত আঁকছো। তাহলে কিন্তু এই বৃত্তটা কিন্তু এই ত্রিভুজে এই যে বিন্দুতে 90 ডিগ্রি আছে এই বিন্দুটাকে আমরা বলি সমকৌণিক বিন্দু। সমকৌণিক বিন্দু, এই সমকৌণিক বিন্দু দিয়ে যাবেই, কারণ একটা উপপাদ্য আছে তোমরা পড়েছো নিশ্চয়ই, যে এই রকম এটা যদি বৃত্তের ব্যাস হয় তাহলে এই কোণটার মান 90 ডিগ্রি হবে। এটাকে আমরা বলি অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে। এটা যদি ব্যাস হয় তাহলে এটা 90 ডিগ্রি হবে, অর্থাৎ এটা কি হবে, এটাকে আমরা বলি অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এই ত্রিভুজটা কি হলো, এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, আর এই বিন্দুটাকে আমরা বলি সমকোণিক বিন্দু। তাহলে সমকোণী ত্রিভুজের যদি পরিবৃত্ত অঙ্কন করা যায় তাহলে সবসময় সেটা সমকোণিক বিন্দু দিয়ে যাবে। তাহলে এই প্রশ্নের উত্তর সমকোণিক বিন্দু। পরের প্রশ্ন, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ সমান হলে শঙ্কুটির শীর্ষ কোণের মান। দেখো লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা আর ভূমির ব্যাসার্ধ এখানে সমান বলে দিয়েছে। এটা যদি কোনো একটা শঙ্কু হয়, লম্ব বৃত্তাকার শঙ্কু, তাহলে এখানে আমরা দেখতে পাই এটা উচ্চতা আর এটা হলো ব্যাসার্ধ, এটা উচ্চতা এটা হলো ব্যাসার্ধ, আর এটা হচ্ছে তির্যক উচ্চতা। তো আমরা এই যে অংশটা দেখতে পাচ্ছি না, এইচ আর আর এল, এটা নিলে আমরা একটা সমকোণী ত্রিভুজ পাই, ঠিক আছে। তো এটা আমরা আলাদা করে এখানে ছবিটা আঁকছি। এটা একটা সমকোণী ত্রিভুজ যেখানে এটা হচ্ছে 90 ডিগ্রি। এবার এই প্রশ্ন অনুসারে বলেছে যে শঙ্কুর উচ্চতা অর্থাৎ এইটার মান আর ভূমির ব্যাসার্ধ অর্থাৎ এইটার মান পরস্পর সমান। তাহলে ভেবে দেখো এই যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজের এই বাহুটার সাথে এই বাহুটার সমান, ঠিক আছে। এইচ আর আর এই দুটো পরস্পর সমান, তাহলে এই ত্রিভুজটা কি হলো, সমদ্বিবাহু ত্রিভুজ হলো, আর সাথে সাথে সমকোণীয় হলো। তাহলে এই ত্রিভুজটা হলো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটা কোণ তো সমকোণ হচ্ছেই, তাহলে বাকি এই দুটো কোণের মানও সমান হবে। তাহলে এই কোণটার মান কত হচ্ছে, 45 ডিগ্রি হচ্ছে, এই কোণটার মানও হচ্ছে 45 ডিগ্রি। এবার আমার এই কোণটা নিয়ে কাজ আছে। এখানে আমাদের বলেছে শঙ্কুটির শীর্ষ কোণের মান। শঙ্কুটির শীর্ষ কোণ মানে এই পুরো কোণটার মান কত, এটা চেয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কোণটার মান কত, 45 ডিগ্রি। তাহলে এই কোণটার মানও কত হবে, 45 ডিগ্রি হবে, অর্থাৎ পুরো কোণটার মান কত হবে, মানে শীর্ষ কোণটার মান কত হবে, 45 + 45 অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এই প্রশ্নের উত্তরটা হবে 90 ডিগ্রি। তিনের দাগের প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। প্রথম প্রশ্ন বলছে বার্ষিক শতকরা সুদের হার একই হলে কোনো মূলধনের 1 বছরের চক্রবৃদ্ধি সুদ সরল সুদের তুলনায় বেশি। দেখো এই প্রশ্নটার যে সঠিক উত্তর সেটা হচ্ছে মিথ্যা হবে। মিথ্যা হবে কারণ এক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সমান হবে। এখন ব্যাপারটা একটু বুঝে নিই। দেখো তোমরা এখানে সরাসরি মনে রাখার চেষ্টা করবে, যদি সময় 1 বছর হয় এবং সুদের পর্ব চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যখন সুদের পর্ব 1 হয়, সুদের পর্ব 1 মানে বছরে যদি আমি একবারই যদি সুদ দিই, এমন অনেকও ক্ষেত্র আছে যেখানে বছরে তুমি দুবার করে সুদ দিচ্ছ, মানে ইনস্টলমেন্ট দিচ্ছ। এরকম ধরো তুমি 5,000 টাকা কোথাও লোন নিলে এবং এই 5,000 টাকার লোন তুমি কিভাবে শোধ করছো, বছরে বছরেও শোধ করতে পারো, অথবা তুমি মাসে মাসেও শোধ করতে পারো, অথবা তুমি 4 মাস অন্তর অন্তর শোধ করতে পারো, এরকম। তো যদি তুমি বছরে যদি এরকম হয় যে 4 মাস অন্তর অন্তর করে তুমি শোধ করছো, তাহলে বছরে তুমি কবার টাকা দিচ্ছ, বছরে তুমি 3 বার টাকা দিচ্ছ। তাহলে এখানে সুদের পর্ব 3, যদি তুমি যদি 4 মাস অন্তর অন্তর করে যদি টাকা দাও, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে তখন চক্রবৃদ্ধি সুদ সরল সুদের তুলনায় বেশি হবে, যদিও সময় 1 বছর, মানে 1 বছর সময় হলেও চক্রবৃদ্ধি সুদ সবসময় সরল সুদের থেকে বেশি হবে যখন তোমার সুদের পর্ব 1 অপেক্ষা বেশি হয়। তো এখানে দেখতে পাচ্ছি 3, সুদের পর্ব 3 যা 1-এর থেকে বেশি, তাই সেক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে বেশি হবে। কিন্তু বছরে 1 বছরে যদি এমন হয় চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদের পর্ব যদি 1 হয়, মানে 1 বছরে তুমি একবারই যদি টাকা শোধ করো, মানে সুদ হিসাবে যদি টাকা দিয়ে থাকো, মানে যদি কোথাও টাকা ধার করো তাহলে সেখানে যদি 1 বছর পর বছর তুমি যদি টাকা দাও, 1 বছর পর দাও, মাসে কিন্তু দিচ্ছ না, ঠিক আছে। সেক্ষেত্রে এটাকে আমরা বলবো সুদের পর্ব 1। তাহলে সুদের পর্ব যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে তোমার সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হবে, ঠিক আছে,
চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ সমান হবে। এবার দেখিয়ে দিই ব্যাপারটা একটু। দেখো আমরা সরল সুদ ইকুয়ালস টু কি জানি, পি টি আর বাই 100। এবার যদি টিটা যদি 1 বছর হয় তাহলে এখানে টি এর জায়গায় 1 বসিয়ে দিলে আমরা পাবো পি ইন্টু আর ডিভাইডেড বাই 100। এটা হচ্ছে সুদ পাবো, সরল সুদ। আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধি সুদ মানে আমরা কি জানি, মানে চক্রবৃদ্ধি সুদ মানে কম্পাউন্ড ইন্টারেস্ট সিআই, আর এটা সরল সুদ এসআই। ঠিক আছে, আমরা এসআই লিখছি, এটা সিআই ইকুয়ালস টু আমরা লিখবো সুদ আসল 1 প্লাস আর বাই 100 হোল টু দেওয়ার টি মাইনাস পি। এটা হলো চক্রবৃদ্ধি সুদ। এখন টি যদি 1 হয় তাহলে কি হবে, এখানে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল 1, তাহলে লেখার দরকার নেই এখানে মাইনাস পি। এবার পিটা যদি তুমি কমন নাও তাহলে কি পাচ্ছ, 1 প্লাস আর বাই 100 মাইনাস 1, 1 1 ক্যান্সেল হয়ে গেল, তাহলে তুমি কি পেলে, তাহলে তুমি পেলে পি আর বাই 100। ঠিক আছে, তবে এই ক্ষেত্রে মনে রাখবে তোমার সুদের পর্ব 1। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সরল সুদ পি আর বাই 100, চক্রবৃদ্ধি সুদ পি আর বাই 100, তাহলে দুটো সমান কখন, যখন টি ইকুয়ালস টু 1 বছর। ওকে, তাহলে এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে মিথ্যা হবে। তাহলে এই ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ বেশি হবে না সরল সুদের তুলনায়। পরের প্রশ্ন, √3 - 5 এর অনুবন্ধীকরণই √3 + 5। এটা হবে না, এটাও কিন্তু ফলস হচ্ছে বা মিথ্যা হচ্ছে। কেন, দেখো একটু আগের আমি দাগের মানে যেখানে আমাদের শূন্যস্থান আমি করছিলাম সেখানে আমি বলেছিলাম অনুবন্ধীকরণী কি। অনুবন্ধীকরণী হচ্ছে দুটো পরস্পর করণীর যোগফল এবং গুণফল যদি মূলদ সংখ্যা হয় তবেই তাদেরকে আমরা বলি অনুবন্ধীকরণী। তাহলে এই দুটো সংখ্যাকে যোগ করলে আমরা কি মূলদ পাবো, তাহলে দেখো 5 5 কেটে গেল, তাহলে কি পাচ্ছি 2√3। তাহলে মূলদ পাচ্ছি না, 2√3 কিন্তু মূলদ সংখ্যা না, এটা অমূলদ সংখ্যা, তাই এটা অনুবন্ধীকরণী নয়। তাহলে এখানে এটা হচ্ছে ফলস বা মিথ্যা হবে। পরের প্রশ্ন, এ এর মূলধন বি এর মূলধনের অর্ধেক হলে এ এবং বি এর লভ্যাংশ অনুপাত 2:1। দেখো এর মূলধন বলছে বি এর মূলধনের অর্ধেক, তার মানে এর মূলধন কি কম বি এর মূলধনের থেকে, এর মূলধন বি এর মূলধনের অর্ধেক। তাহলে বি এর মূলধন যদি 100 টাকা হয় তাহলে এর মূলধন কত, 50 টাকা, মানে এর মূলধন কম। তাহলে এর মূলধন যদি কম হয় তাহলে এর লভ্যাংশও কম হবে। ঠিক আছে, কিন্তু এখানে বলছে এ ও বি এর লভ্যাংশ অনুপাত 2:1, তার মানে এ যদি 2 টাকা পায় বি 1 টাকা পাবে, তাই সেটা তো কখনো সম্ভব না। এ যদি মূলধন কম দিয়ে থাকে তাহলে লভ্যাংশও কম পাবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এটা হবে ফলস অর্থাৎ মিথ্যে। পরের প্রশ্ন অর্থাৎ 3-এর দাগে 4 বলছে 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যার গুণফল 64 হলে দ্বিতীয় সংখ্যাটি হবে। দেখো ক্রমিক সমানুপাতি সংখ্যা, ক্রমিক মানে পরপর, তাহলে 3টি ক্রমিক সমানুপাতি সংখ্যার গুণফল যদি 64 হয় তাহলে এখানে তার আবার সমানুপাতিতে আছে। তার মানে কি, একটা সংখ্যা যদি এ হয় আর একটা সংখ্যা যদি বি হয় আর একটা সংখ্যা যদি সি হয়, তাহলে এদের মধ্যে কিরকম সম্পর্ক, তাহলে এদের মধ্যে সম্পর্ক এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি। কিন্তু এখানে যেহেতু বলেছে ক্রমিক সংখ্যা, তাই সেক্ষেত্রে আমরা ক্রমিক সংখ্যাগুলোকে এইভাবে ধরবো যে একটা এক্স হলে আর একটা হবে x+1, তাহলে পরের সংখ্যাটা, আর তারপরের সংখ্যাটা হবে x+2। যদি 3টে সংখ্যা এবিসি এরকম হয় তাহলে তাদের সমানুপাতিতে যদি তারা থাকে তাহলে তার অর্থ হবে a বাই বি ইকুয়ালস টু বি বাই সি। এখন যদি সংখ্যাগুলো ক্রমিক হয় তাহলে সেক্ষেত্রে আমরা সংখ্যাগুলো ধরবো একটা এক্স, একটা x+1 আর একটা x+2। এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, এটার মান আমাদের বার করতে হবে। এখন এদের মধ্যে সম্পর্ক কি হবে, x বাই x+1 ইকুয়ালস টু x+1 বাই x+2। ঠিক আছে, এদের মধ্যে সম্পর্ক। এবং এখানে আরো কি দিয়েছে, এই 3টে সংখ্যার গুণফল 64, তাহলে x ইন্টু x+1 ইন্টু x+2 ইকুয়ালস টু 64। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো x ইন্টু x+2 মানে কোনাগুনি গুণ করছি ইকুয়ালস টু পাচ্ছি x+1 এর হোল স্কয়ার। আর এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, x ইন্টু x+2 ইকুয়ালস টু 64 বাই x+1, তাই তো। তাহলে এখানে আমরা এই মানটা বসিয়ে দিই, x ইন্টু x+2 এর জায়গায় এই 64 বাই x+1 বসিয়ে দিই ইকুয়ালস টু x+1 এর হোল স্কয়ার। এবার যদি আমরা এখানে কোনাকুনি গুণ করি তাহলে আমরা পাচ্ছি x+1 এর হোল কিউব ইকুয়ালস টু 64, তাহলে x+1 এর হোল কিউব ইকুয়ালস টু 4 কিউব। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x+1 ইকুয়ালস টু 4। ওকে, তাহলে x+1 ইকুয়ালস টু 4, অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি হলো 4। তাহলে এটাই হলো আনসার, মানে তাহলে এখানে এটা কি হলো ট্রু, দ্বিতীয় সংখ্যাটা কত 4, তাহলে এটা ট্রু। পরের দাগের প্রশ্ন 3v
প্রশ্ন বলা হচ্ছে দুটি সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রফল সমান হলে তারা সর্বসম হবে। দেখো সদৃশ্য ত্রিভুজ মাত্রই কিন্তু তারা সর্বসম হয় না। এখন কিন্তু এক্ষেত্রে বলেছে সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তাহলে ক্ষেত্রফল দুটো ত্রিভুজ যখন সর্বসম হয় তখন তাদের ক্ষেত্রফলও সমান হয়। কিন্তু সদৃশ্য ত্রিভুজ মানেই তাদের ক্ষেত্রফল কিন্তু সবসময় সমান হয় না, তাদের ক্ষেত্রফল কি হয়, সমানুপাতিক হয়। যেমন এটা একটা ত্রিভুজ আর এইটা একটা ত্রিভুজ, তুমি ধরে নাও এই দুটো ত্রিভুজ সদৃশ্য ত্রিভুজ। তাহলে এই সদৃশ্য ত্রিভুজের এই বাহুটা যদি 2 হয়, এটা যদি 4 হয়, এটা যদি আমি 6 ধরে নিই, তাহলে এইটা হবে 12। তাহলে এই দুটো ত্রিভুজ কিন্তু সদৃশ্য হবে, তার কারণ এই 2/4 কত পাচ্ছি, হাফ পাচ্ছি, আর এখানে 6/12 কত পাচ্ছি, হাফ পাচ্ছি। তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে দেখো, তাহলে ক্ষেত্রফলটা, এটার ক্ষেত্রফল যদি আমি ধরে নিই A1 আর এটার ক্ষেত্রফল যদি ধরে নিই A2, তাহলে এদের বাহুগুলোর সাথে ক্ষেত্রফল এরকম সম্পর্ক হয়, A1/A2 বর্গমূল ইকুয়ালস টু এখানে 2/4 ইকুয়ালস টু 6/12। অর্থাৎ এখানে আমরা পাচ্ছি হাফ, তার মানে হাফ ইকুয়ালস টু পাচ্ছি A1/A2 বর্গমূল, অর্থাৎ ক্ষেত্রফল পাচ্ছি 1/4। এখানে স্কোয়ার করলাম তাহলে আমরা 1/4, অর্থাৎ এটার ক্ষেত্রফল যদি 1 একক হয়, তাহলে এটা 1 বর্গ একক হয়, তাহলে এটার ক্ষেত্রফল 4 বর্গ একক। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু সমানুপাতিক হয় কিন্তু সমান হয় না। কিন্তু এই ক্ষেত্রে বলে দিয়েছি ক্ষেত্রফল দুটো সমান। ক্ষেত্রফল তখনই সমান হবে যখন ত্রিভুজ দুটো সর্বসম হবে, কারণ সর্বসম ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় সমান হয়। তাহলে এই প্রশ্নের উত্তর দেখি ট্রু বা সত্য। পরের প্রশ্ন 3VI অর্থাৎ 3/6 লাস্ট প্রশ্ন। একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন 3 গুণ হবে। একটা নিরেট গোলক আছে, তো সেই গোলকটার তুমি ধরে নাও ব্যাসার্ধ আর। এবার এই অবস্থায় এই গোলকটার আয়তন কত হবে, 4/3 পাই আর কিউ। এটাকে আমরা V1 ধরে নিচ্ছি, মানে প্রথম ক্ষেত্রে আয়তন। এখন এই গোলকটার ব্যাসার্ধটাকে দ্বিগুণ করে দেওয়া হয়েছে, অর্থাৎ প্রথমে আর ছিল, এখন হয়ে গেছে 2r। তাহলে এর আয়তন কত হবে, তাহলে এর আয়তন দেখো 4/3 পাই ইন্টু ব্যাসার্ধর কী হবে কিউ। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি, 4/3 পাই ইন্টু 8 আর কিউ। এখন এই 8টাকে যদি আমরা আগে নিয়ে চলে আসি, তাহলে আমরা পাচ্ছি 4/3 পাই আর কিউ। আর 4/3 পাই আর কিউ মানেই হলো V1। তাহলে আমরা কি লিখতে পাচ্ছি, 8V1। তাহলে কি পেলাম, V2 ইকুয়ালস টু 8V1। অর্থাৎ যখন ব্যাসার্ধ 2r তখন আয়তন V2, আর সেই আয়তনটাই পূর্বের আয়তনের 8 গুণ পাচ্ছি, কিন্তু এখানে কি দিয়েছে 3 গুণ, সুতরাং এটা ভুল, এটা হচ্ছে ফলস বা মিথ্যে।